আচ্ছা দেখো, লাস্ট ক্লাস হচ্ছে আমরা এসইএমএসআর বই থেকে 3.1-এর কিছু ম্যাথ করতেছিলাম। সো যদি তারপর থেকে শুরু করি, এখানে আমরা হচ্ছে 5 পর্যন্ত অঙ্কগুলো করছিলাম। যদি 6 নাম্বার থেকে আজকে শুরু করি, দেখো এখানে বলছে যে দেখাও যে 3টা বিন্দু দেওয়া আছে, বিন্দু ত্রয় একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা 6 নাম্বার থেকে আরেকটা টাইপের ম্যাথ। সো এটা করার আগে যদি তোমাদের কিছু জিনিস একটু থিওরি আকারে দেখাই, যেমন আমরা হচ্ছে সরলরেখা পড়তেছিলাম। এটা হচ্ছে এসইএমএসআর 3.1, ঠিক আছে। সো এখন দেখো এই 6 নম্বর যে টাইপটা দেখবো, এটা হচ্ছে তোমার মানে ওরা কয়েকটা বিন্দু দিয়ে দিবে, 2টা বা 3টা এরকম বিন্দু দিয়ে দিবে। বিন্দু দিয়ে বলবো যে এরা একই মানে রেখায় অবস্থিত বা হচ্ছে সমরেখ, ঠিক আছে। সো আমরা জানি যে 2টা বিন্দু সবসময় একটা রেখা থাকতে পারে, কিন্তু 3টা বিন্দু, হ্যাঁ 3টা বিন্দু একটা রেখা থাকতে পারে, আবার কি 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু উপরে নিচেও থাকতে পারে, বিষয়টা আর কি এরকম। হ্যাঁ, সো যদি এই টাইপটা একটু দেখো, যেমন ওরা এখানে বলে যে 3টা বিন্দু দিয়ে বলে যে 3টা বিন্দু একই রেখায় বা একই রেখায় অবস্থিত বা রেখাংশে অবস্থিত, বা ওরা বলে যে এই বিন্দু 3টা হচ্ছে সমরেখ আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয়, এরকম টাইপ আসে, একই সরলরেখা অবস্থিত, বা ওরা বলবো হচ্ছে সমরেখ। হ্যাঁ, সমরেখ মানে বিন্দু 3টা বা 2টা যেটাই দেখ একই রেখায় বা রেখাংশে অবস্থিত থাকবে আর কি, ঠিক আছে। সো দেখো এখানে যেমন ধরো এখানে হচ্ছে 2টা বিন্দু আছে, মানে এখানে 2টা বিন্দু আর কি, ধরো 3টা বিন্দু আছে। হ্যাঁ, সো এখন 2টা বিন্দু সুন্দর মতো আর কি, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। হ্যাঁ, সো 2টা রেখা কি একটা 2টা বিন্দু একটা সরলরেখার উপর অবস্থিত হতে পারে, কোনো সমস্যা নেই। 3টা বিন্দু হতে পারে, এটাও কোনো সমস্যা নেই। তার মানে আমার এই সরলরেখাটাই বা রেখাংশটাই কি আমার 3টা বিন্দু অবস্থান করতেছে। ধরো আমি এই বিন্দুতে স্থান করে দিলাম x1 y1, কি অবস্থা কলমের আবার কি হলো, বি ধরো x2 y2, সি হচ্ছে x3 y3। হ্যাঁ, সো এরকম একটা মানে 3টা বিন্দু একই রেখাংশ বা একই সরলরেখা অবস্থিত হতে পারে আর কি, ঠিক আছে। সো এখন দেখো যদি মানে একই সরলরেখা হতে পারে আবার নাও হতে পারে, যেমন দেখো আমি যদি বি বিন্দুটাকে একটু উপরে নিয়ে যাই আর কি, একটু উপরে এখানে নিয়ে যাই, তাহলে দেখো বিষয়টা কীরকম দাঁড়ায়। এটা আমার বি বিন্দুটা, মানে ওই 3টা বিন্দু কিন্তু তাহলে 2টা বিন্দু একই সরলরেখায় আছে, কিন্তু বি বিন্দুটা নাই। এখন যদি তুমি একটু যোগ করে দাও, বা হ্যাঁ একটু যোগ করে দিই, আচ্ছা একটু পরে করি, বা বি বিন্দুটা নিচেও থাকতে পারে, সমস্যা নেই, নিচেও কিন্তু থাকতে পারে। এটা বি বিন্দু মানে x2 y2, এটা হচ্ছে আমার x2 y2, ঠিক আছে। সো বি বিন্দুটা কি মানে একই সরলরেখায় থাকতে পারে, আবার কি নাও পারে, বিষয়টা এরকম আর কি। তার মানে যদি বি বিন্দু একই সরলরেখায় থাকে, তাহলে এখানে 3টা বিন্দুই কিন্তু আমার একই সরলরেখায় আসে, কিন্তু বি বিন্দু যদি উপর নিচে যায় তাহলে কিন্তু 3টা বিন্দু একই সরলরেখায় নাই, ঠিক আছে। সো দেখো এখন যদি ওরা মানে একই সরলরেখায় থাকে তাহলে একটা ঘটনা ঘটবে, আর যদি একই সরলরেখায় না থাকে তাহলে আরেকটা ঘটনা ঘটবে। দেখো যদি আমি এটা একটু যোগ করে দেব, দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে, দেখতে পেয়েছো, মানে এবিসি একটা ত্রিভুজ হয়ে গেছে। তার মানে আবার এটা যদি একটু যোগ করে দিই, এখানে কিন্তু আমার এবিসি একটা ত্রিভুজ হয়ে গেছে। তার মানে তুমি মানে আমি এটা থেকে একটা ধারণা দিয়ে মানে তোমার নিজের মাথা থেকে একটা ধারণা মানে আসা উচিত যে যদি আমার 3টা বিন্দু একই রেখায় বা একই সরলরেখায় থাকে, তাহলে ওই 3টা বিন্দু দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যাবে না। কারণ দেখো এই ত্রিভুজ
মানে এই যে সরলরেখা আছে এ এ বি সি তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু দ্বারা কিন্তু আমার কোনো ত্রিভুজ গঠন করা যায় না, কিন্তু যখন বি বিন্দুটা আমি উপরে দিছি বা একটু নিচে দিছি তখন দেখা গেছে কি আমার একটা ত্রিভুজ গঠন করা গেছে। ঠিক আছে, সো এটা বুঝতে পারছো। তার মানে আমি একটা শর্ত আকারে বলতে পারি, আমরা কিন্তু জানি যে ত্রিভুজ গঠন করার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, বা তুমি এরকম করতে পারো দুইটা ছোট বাহুকে যোগ করে দেখবা এটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর কিনা, যদি বৃহত্তর হয় তাহলে অবশ্যই কি ওই তিনটা বাহু দ্বারা ত্রিভুজকে গঠন করা যাবে আর কি। ঠিক আছে, আর যদি দেখো যে ছোট হয়ে গেছে তাহলে তাহলে কি আর যাবে না। সো বিষয়টা হচ্ছে এরকম। তার মানে এখান থেকে এটা বুঝলাম যে যদি আমার তিনটা বিন্দু একই সরলরেখায় থাকে তাহলে কি ওই তিনটা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না আর কি। তার মানে তুমি ওখানে দেখতে পারবা যে পরবর্তীতে আমি বলবো যে ত্রিভুজ গঠন করা যাবে না, মানে কি ওই ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু আমার শূন্য। ঠিক আছে, সো এটা কয়েকটা মেথডে প্রমাণ করা যায় যে একই সরলরেখায় মানে অবস্থিত বা সমরেখ কি না। ঠিক আছে, সো এটা যদি আমি একটু দেখাই তোমাদের। সো যদি ত্রিভুজ গঠন করে ফার্স্ট শর্ত হবে এরকম আর কি, যদি তুমি কি করবা, যদি তিনটা বিন্দু দিয়ে যদি বলে দেখো যে বা প্রমাণ করো যে ওরা একই সরলরেখা বা সমরেখ বা একই সরলরেখা অবস্থিত, সেক্ষেত্রে তুমি প্রথম মানে যেটা প্রমাণ করবো আমি এখান থেকে যে থিওরিটা দিবে এটা হচ্ছে এরকম, যদি এ বি প্লাস বিসি মানে এই এ বি প্লাস বিসি বা এটা এ বি প্লাস বিসি যদি গ্রেটার দেন এসি হয়, এসি হয় মানে এই বড়টা থেকে বেশি হয়, তাহলে কি ত্রিভুজ গঠন করবে। তাহলে এ বি সি বিন্দু তিনটি এই ত্রিভুজ গঠন করবে বা সমরেখ নয়। তার মানে তোমাকে যদি বলে তাহলে তুমি কি করবা, বাহুগুলার দৈর্ঘ্য বের করবা, তারপরে বের করে দেখ মানে এবি বের করবা, বিসি বের করবা, বের করে দুটা যোগ করা আর হচ্ছে এসির সাথে মিলাইবা যে বড় কেনা, যদি বড় হয় তার মানে ত্রিভুজ গঠন করছে। ত্রিভুজ গঠন করলে কি আমার ওরা সমরেখ না, কারণ ত্রিভুজ গঠন করলে আমি দেখছি বি বিন্দু উপরে চলে গেছে আর কি, গঠন করবে। সুতরাং কি তারা সমরেখ না, বিন্দু তিনটি সমরেখ নয়, বিন্দু তিনটি সমরেখ নয়। ঠিক আছে, এই একটা গেল। আর আরেকটা বিষয় হচ্ছে তাহলে কি শর্ত সাপেক্ষে আর কি তারা সমরেখ হবে সেটাও তোমাকে জানতে হবে। হ্যাঁ, যদি দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান হয়, ঠিক আছে, মানে যে কোনো দুইটি বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহুর সমান হয় তবে তারা মানে এবিসি বিন্দু তিনটা সমরেখ হবে বা একই রেখা অবস্থান করবে। ঠিক আছে, যদি এরকম হয় যে এ বি প্লাস বিসি, ধরো বিসি ইকুয়াল টু এসি হয়, মানে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান হয়, এখানে কিন্তু বৃহত্তর ছিল, যদি সমান হয় তাহলে কি হলে এ বি সি বিন্দু তিনটি কি সমরেখ বা একই সরলরেখা অবস্থিত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা মানে ধারণা মোটামুটি। হ্যাঁ, সো 3.1 জন্য তোমরা এই মেথড ব্যবহার করতে পারো, যে কি করবা, বাহু তিনটা দৈর্ঘ্য বের করবা, দেখাবা যে দুইটা যদি যোগ করে যদি দেখো যে যোগ করে তৃতীয় বাহুর সমান হয়েছে তাহলে বুঝতে পারবা যে ওরা সমরেখ বা একই সরলরেখা অবস্থিত। আর যদি দেখো ওরা কি দুইটা যোগ করে তৃতীয় বাহুকে বৃহত্তর দিতে আমরা ত্রিভুজ গ্রহণ করবো মানে ওরা একই সরলরেখা নাই। ঠিক আছে, এটা আমার হচ্ছে মেথড 1 করতে পারো, এটা হচ্ছে মেথড 1, মানে এইভাবে প্রমাণ করা যায় আর কি। ঠিক আছে, আমরা 3.1 জন্য এইভাবে করি, তবে আরও কিছু পদ্ধতি আছে। যেমন দেখো দ্বিতীয় যে পদ্ধতিটা এখানে আমরা যে বলছি, যদি বাই এনি চান্স যদি ওরা ত্রিভুজ গঠন করে তাহলে ত্রিভুজের একটা ক্ষেত্রফল থাকবে, তার মানে তুমি যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করো এ বিসি অবশ্যই একটা মান পাবা। কিন্তু যদি এরকম হয় তুমি এ বিসি দ্বারা যেই মানে দৈর্ঘ্যগুলা বের করে কি করলা, ক্ষেত্রফল বের করে দেখলা ক্ষেত্রফল নাই, ক্ষেত্রফল শূন্য আসছে, এর মানে কি ক্ষেত্রফল শূন্য আসা মানে কিন্তু আমার ওখানে কোনো ত্রিভুজ গঠন হয় নাই। আর ত্রিভুজ গঠন না হওয়া মানে ওরা একে রেখায় আছে, কারণ ত্রিভুজ গঠন করলে তো আমার মানে ক্ষেত্রফল থাকবে, কিন্তু ত্রিভুজ না করলে কিন্তু আমার ক্ষেত্রফল থাকবে না, এটা তো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে,
যেমন আমরা হচ্ছে মানে 3.3 যখন পড়াবো আর কি, তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার বা অন্যান্য যে চতুর্ভুজগুলো আছে এগুলোর ক্ষেত্রফল বের করার কিছু মানে নিয়ম শিখবো। তোমরা ছোটোবেলা থেকে অলরেডি কিছু নিয়ম জানো, যেমন এটা ধরো আমার মেথড 2 আর কি, ঠিক আছে, মেথড টু যেমন আমরা কী করবো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, মানে মেথড 2 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে। ঠিক আছে, কারণ আমি এখানে দেখছি যদি তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পাও তার মানে অবশ্যই কি ওরা সমরেখ না, ওরা কিন্তু ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থিত আর কি। দুইটা হয়তো একই রেখা অবস্থিত কিন্তু এটা না তো, তাই না? তার মানে কি তিনজনা নাই বা তিনটা কিন্তু একই রেখা নাই। যাই হোক, সো ক্ষেত্রফল দিয়ে আমরা, আর যদি ক্ষেত্রফল শূন্য আসে তার মানে কি অবশ্যই ওখানে কোনো ত্রিভুজ গঠন হয় না, মানে তারা একই রেখায় আছে বা একই বলতে পারো তুমি রেখাংশে আছে। কারণ এই বিবিন্দুটা যদি আমি এইখানেও নেই তারপরে দেখবো ত্রিভুজ হইতেছে, বিবিন্দুতে এইখানে নেই তারপর দেখবো এবার ত্রিভুজ হইতেছে। ঠিক আছে, সো এটা যদি একটু দেখাই, যেমন দেখো আমরা নির্ণায়কের সাহায্যে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখছিলাম। এটা আসলে আমরা বলতাম হচ্ছে সারাস ডায়াগ্রামের সাহায্যে আর কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা, তবে এটা আসলে নির্ণায়কের মাধ্যমে ছিল। যেমন তুমি বলতে পারো হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, আসলে ক্ষেত্রফল আমরা মানে স্থানাঙ্ক দিয়ে খুব সহজে বের করতে পারি, বাহু তোমার বের করার দরকার নেই। বাহু দিয়ে হাফ ইন্টু ভূমিকোণ উচ্চতা দিলে হ্যাঁ এটা আলাদা সিস্টেম, কিন্তু আমরা অত কষ্ট করবো কেন, আমরা ডিরেক্ট বের করতে পারবো। সো এটাকে আর কি ক্যাপিটাল ডেল্টা দ্বারা প্রকাশ করে, মানে এবিসি ক্ষেত্রফলটা এবিসি এটা হচ্ছে হাফ ইন্টু একটা থাকে, ওইটা বলা হয়েছে ছোটো ডেল্টা এবিসি। এটা হচ্ছে নির্ণায়ক আর কি, নির্ণায়ক বা নিশ্চায়ক। তোমরা ম্যাথ ফার্স্ট পেপারে প্রথম যে অধ্যায় পড়েছিলাম ম্যাট্রিক্স নির্ণায়ক, তখন কিন্তু এই ডেল্টা এবিসি সম্বন্ধে মোটামুটি জানছিল। এটাকে আমরা বলছি হচ্ছে নির্ণায়ক বা নিশ্চায়ক। ঠিক আছে, সো মানে নিশ্চয়ক মানে হচ্ছে নির্ণায়কের মানকে আমরা প্রকাশ করার জন্য এটা দিছি আর কি। ঠিক আছে, মানে স্মল ডেল্টা দ্বারা প্রকাশ করছে নির্ণায়কের মানটাকে, সামনে হাফ দিবা আর এখানে আমি নির্ণায়কটা বসাবো, পরে এটার মানটা বের করব। ঠিক আছে, সো এই আর কি। আর যদি তুমি হাফ সহ লেখো হাফ ইন্টু ডেল্টা এবিসি, তাহলে কি আমার পুরো ক্ষেত্রফল আসবে আর কি। আর এটা হচ্ছে আমার নির্ণায়কের মান বা নিশ্চয়ক বলতে পারো তুমি। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা, মানে সে নিশ্চিত করবে। নিশ্চয়ক মানে কি, নিশ্চয়ক কিন্তু সমীকরণে ছিল আমাদের, আমরা দেখছি আগে পরে। এখানে কি, এখানে কিন্তু আমার ও নিশ্চিত করবে যে এবিসি এটা কি মানে ত্রিভুজের ক্ষেত্রফল আসে কি আসেনি। ঠিক আছে, মানে এবিসিটা কীভাবে আসে, এবিসি তিনটা বিন্দু কীভাবে সে আর কি নিশ্চিত করবে। এই জন্য আমরা নাম দিচ্ছি নিশ্চয়ক বা নির্ণায়কের মান। ঠিক আছে, বা নির্ণায়কের মান বলতে পারো, মান বা এটা বলছে নিশ্চয়ক, নিশ্চয়ক। ঠিক আছে, তো এই অবস্থা। এখন দেখো যদি তোমার নিশ্চয়কের মানটা শূন্য আসে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো ওই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। নিশ্চয়কের মান শূন্য মানে ওইখানে কোনো ত্রিভুজ গঠন হয় নাই, কারণ এটা শূন্য মানে শূন্য ইন্টু হাফ, পুরাটা তো শূন্য, আর এই পুরাটা শূন্য মানে ক্ষেত্রফল শূন্য মানে ওখানে কোনো ত্রিভুজে গঠন হয় নাই। তার মানে তোমার কষ্ট করে হাফ দ্বারা গুণ করা লাগবে না, জাস্ট নিশ্চয়কের মানটা বের করলে হবে আর কি। সো আমরা এখানে দেখবো যে নিশ্চয়কের মানটা কীভাবে বের করে, বা নির্ণায়কের তোমার নিশ্চয়কটা কীভাবে বের করে, বা নির্ণায়কের মানটা কীভাবে বের করে আর কি। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। এখন দেখো এটা কীভাবে বের করি আমরা। সো এটা তো আসলে আমি আশা করি বুঝতে পারছো, কারণ এবিসি যদি একই রেখা অবস্থিত হয় তাহলে কি তাদের দ্বারা মানে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব না। আর ত্রিভুজ যদি গঠন করা সম্ভব না হয় তাহলে কি তার ক্ষেত্রফল কিন্তু অবশ্যই মানে এটা ইকুয়াল টু 0 আসবে, ডেল্টা এবিসি ইকুয়াল টু 0 আসবে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। তার মানে তারা কি একই রেখায় অবস্থিত, যদি একই রেখায় অবস্থিত তাহলে এই কন্ডিশনটা ফুলফিল করবে আর কি। ঠিক আছে, সো বা এবিসি দিয়ে আমরা নিশ্চয়কের মান বের করবো, বা যদি এটা আসে এবিসি, এই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো তারা সমরেখ আর কি। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। সো আমরা হচ্ছে এখন ক্ষেত্রফলটা বের করার জন্য মানে এরকম একটা সিস্টেম করতাম, তোমাদের তো মনে আছে, যেমন ডেল্টা এবিসি, ক্যাপিটাল ডেল্টা এবিসি মানে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, আর এই নিশ্চয়কটাকে লিখতাম হচ্ছে বা নির্ণায়কের যে মানটা এটাকে এইভাবে লিখতাম, তোমাদের মনে আছে তো। তোমরা তিনটা বিন্দু বসে নির্ণায়ক তোমরা যদিও পড়ছো, মানে x1 বসালাম, x2 বসালাম, x3 বসালাম, এই বাসে বসাই বলছে y1
y2 y3, ঠিক আছে, মানে বিন্দু তিনটা জাস্ট বসেছে x1 y1 x2 y2 x3 y3 আর কি, আর এখানে 1 দেওয়া শুধু তিনটা, এই সারি বরাবর তিনটা 1, ঠিক আছে। এরপরে এটার মান বের করলে তোমার এই ছোটো হাতের ডেল্টার এবিসির মানটা চলে আসবে, ঠিক আছে। সো এটার মান যদি 0 আসে তার মানে কি পুরা ক্ষেত্রফল শূন্য, পুরা ক্ষেত্রফল শূন্য মানে তারা একই রেখায় নাই বা তারা সমরেখ না আর কি, ঠিক আছে। সো এটাকে আমরা বলতাম হচ্ছে মানে সারাস ডায়াগ্রামের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা। সারাস ডায়াগ্রাম আর বড় ক্লাসে আমরা এখানে নির্ণায়কের মান বের করতেছি আর কি, ঠিক আছে। সারাস ডায়াগ্রাম আর নির্ণায়কের মাধ্যমে মান বের করা সেম জিনিসই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা এখন। তার মানে আমি যদি কিছু জিনিস লেখা দেয়, যেমন নির্ণায়কের মান যদি এরকম হয়, নির্ণায়কের মান যদি এরকম আসে ডেল্টা এবিসি 0, তাহলেও কি তারা একই, এরকম ধরো এবিসি তারা একই রেখায় আসে বা তারা সমরেখ বা তুমি বলতে ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি ইকুয়াল টু কি 0 আসলেও তারা কি সমরেখ বা একই রেখায় অবস্থিত আছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার অবস্থা এখন। সারাস ডায়াগ্রামের মাধ্যমে আর কি কীভাবে আমরা ক্ষেত্রফলটা বের করতাম, তুমি যদি সেটা একটু দেখো আমরা কি করতাম। এটা ছিল আমার নির্ণায়ক আর কি। আমরা আর কি দুইভাবে এটা, মানে একটা নতুন নিয়ম ছিল আর একটা মানে একটা পুরাতন নিয়ম ছিল, একটা হচ্ছে নতুন নিয়ম আছে আর কি। মানে বিভিন্নভাবে সারাস ডায়াগ্রামের মাধ্যমে ক্ষেত্রফল বের করা যায় আর কি, ঠিক আছে। মানে এই সারাস ডায়াগ্রামটা আমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারি আর কি, ঠিক আছে। সো দেখো পুরাতন নিয়মটা এরকম ছিল, যেমন সারাস ডায়াগ্রামের সাহায্যে যদি ক্ষেত্রফল নির্ণয় করি, যেমন সারাস ডায়াগ্রামের সাহায্যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। সো পুরাতনে আমরা আর কি হরাইজন্টাল লিখতাম, যেমন এরকম ছিল এবিসি হাফ ইন্টু বলছি আমি ডেল্টা এবিসি, ছোটো হাতের এবিসি আর কি। সো এটা আর আমার নির্ণায়কটা লিখতাম হচ্ছে হরাইজন্টাল। ধরো কী করতাম, মানগুলো শুধু বসে এক্সগুলো আর কি উপরে রাখতাম, x1 x2 x3, আবার লিখতাম হচ্ছে আগেরটাকে মানে প্রথমটাকে, আর সেমভাবে এখানে কি y1 y2 y3 আবার লিখতাম y1 আর কি, ঠিক আছে। এরকম লেখা মুখ্য কর্ণ বরাবর প্লাস লিখতাম, মানে এরকম বরাবর যেগুলো যাইতো, ধরো এখানে এটা, তারপরে এটা এদিকে যাইতাম, এগুলো সব প্লাস হইতো, আর গৌণ কর্ণ বরাবর সব হচ্ছে মাইনাস হইতো, ঠিক আছে। এই যে এরকম আর কি। আর এই কলমটা ডিস্টার্ব করে, মানে এইরকম দিকগুলো সব ছিল মাইনাস আর কি, ঠিক আছে। গুণ করে মাইনাস করবো আর কি, জাস্ট মাইনাস চিহ্ন দিবা, ঠিক আছে। এরকম ছিল আর কি। এটা আমাদের ছিল পুরাতন মানে সারাস ডায়াগ্রামের সাহায্যে তোমার নির্ণায়কের মান বের করা, বা ক্ষেত্রফল নির্ণয় করা আর কি। সো এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে এরকম আসে হাফ ইন্টু এখানে আসে x1 y2, এটা সেকেন্ড ব্র্যাকেট কারণ মাঝখানে মাইনাস দিতে হবে, x1 y2 প্লাস হবে অবশ্যই x1 y2 প্লাস হচ্ছে তোমার x2 y3 প্লাস আবার হচ্ছে x3 y1, ঠিক আছে। সো এটা এবার দেওয়া মাইনাস চিহ্ন, তারপর হচ্ছে এগুলো করবে y1 x2, এটা হচ্ছে আসলে আমি এখানে মাইনাস দেওয়াতে মানে ভেতরেগুলো সব প্লাস হয়ে গেছে, আমি কিন্তু এখানে মাইনাস দিতাম আর কি, ঠিক আছে। কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে ভেতরেগুলো সব প্লাস হয়ে যাবে আর কি, লেখলে বুঝতে পারবা প্লাস, কারণ 2 লাইন লেখার দরকার নাই, y2 x3 প্লাস y3 x1, ঠিক আছে। কারণ দেখো এই মাইনাস দ্বারা গুণ করে দিলে এগুলো সব কিন্তু মাইনাস চলে আসে ভেতরে, হ্যাঁ। সো এটাই ছিল হচ্ছে আমার সারাস ডায়াগ্রামের সাহায্যে কি ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা আর কি, ঠিক আছে। মানে পুরাতন নিয়মে আমরা এরকম 4টা বিন্দু জাস্ট বসাই দিতাম এমনি হরাইজন্টালি, তারপর মুখ্য কোণের জন্য প্লাস লিখতাম আর গৌণ কোণের জন্য কি আমরা মাইনাস রেখে দিতাম আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছো আশা করি যে আমরা কীভাবে সারাস ডায়াগ্রামকে আমরা দুইভাবে ব্যবহার করতাম। একটা হচ্ছে এইভাবে, আরেকটা আছে ওটা হচ্ছে একটু ভার্টিক্যালি, ঠিক আছে।
এই ছিল একটা ক্ষেত্রফল বা নির্ণয়কের মান বের করার নিয়ম। আরেকটা হচ্ছে তোমার ভার্টিক্যালি, এটা একটু যদি দেখাই। আচ্ছা, এখানে একটা কথা লেখা যায়, যদি এরকম হয় ABC ইকুয়াল টু 0 আসছে, মানটা বের করে যদি 0 আসছে, তাহলে কি তারা A, B, C সমরেখ বা একই রেখায় অবস্থিত আর কি। ঠিক আছে, বিন্দু তিনটি সমরেখ বা একই রেখায় অবস্থিত। আর সারাস ডায়াগ্রামের যে নতুন নিয়মটা, পুরাতন নিয়ম তো এটা ছিল, আমরা 9-10 কিন্তু এটাই করছি। ঠিক আছে, এভাবে গেছি, পরে আবার এইভাবে গেছি আর কি, মানে এইভাবে সাজাইছি চারটাকে একসাথে, প্রথম তিনটাকে দিয়েছি, পরবর্তীতে ফার্স্টেরটা আবার লিখছি। সো এটা ছিল আমার হরাইজন্টাল। হ্যাঁ, আর এবার দেখো একটু ভার্টিক্যালি বা লম্ব বরাবর আর কি। যেমন দেখো সারাস ডায়াগ্রামের মানে নতুন নিয়ম হয়েছে এরকম, মানে এটা হচ্ছে একদম ইসের মতো, নির্ণায়কের মধ্যে দেখো সারাস ডায়াগ্রাম, ক্ষেত্রফল বের করে সব কিছুর ক্ষেত্রফল বের করার জন্য সারাস ডায়াগ্রাম ব্যবহার করতে পারবে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে। যেমন সূত্রটা একই, মানে ABC ইকুয়াল টু হাফ ইন্টু নিশ্চয়ক বা নির্ণায়কের মান যেটা আর কি। ঠিক আছে, সো এটাকে আমি এরকম লিখতে পারি, হাফ ইন্টু যে ডেল্টা ABC, এটাকে যদি আমি একটু করে লিখি, মানে ভার্টিক্যালি লিখবো আর কি, সেম জিনিস, যেমন x1 y1 x2 y2 সরি x3 y3, আবার কি আবার লিখবো x1 y1। ঠিক আছে, মানে লাস্টটাকে আবার লিখবো। ওই সময় লিখছিলাম কি এরকম বরাবর, আর এখন লিখতেছি এরকম বরাবর। দেখো আগে সবগুলো এক্স লিখছি, পরে সবগুলো ওয়াই লিখছি, আর এখানে হচ্ছে জাস্ট খারাপ, মানে এখানে বলা হচ্ছে তোমার র বরাবর ছিল এক্সগুলা, হ্যাঁ এক্সগুলো র বরাবর আর ওয়াইগুলো র বরাবর, আর এখানে হচ্ছে কলাম বরাবর আর কি। ঠিক আছে, সো এটা আর কি এর জন্য ভার্টিক্যালি বলতেছি। হ্যাঁ, র আর কলম বরাবর মনে রাখো, এটা কলম বরাবর বললে নতুন নিয়ম ভার্টিক্যালি আর কি। ঠিক আছে, জাস্ট সো যদি এটা আমি একটু দেখো, এটাও সেম আর কি, এই বরাবর আর কি প্লাস হবে, যেমন এখানে হচ্ছে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস হবে, আর সেমভাবে কি গৌণ কোণের ক্ষেত্রে হচ্ছে আমার মাইনাস। এটা যদি দেখাই, দেখো তাহলে এইখান দিয়ে এইরকম আসবে আর কি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। ঠিক আছে, সো সেম জিনিস আর কি। যদি দেখাই মানটা আসে এরকম, হাফ ইন্টু, এখানে তুমি যদি গুণ করে দাও, দেখো x1 y2 প্লাস হচ্ছে x2 y3 প্লাস হচ্ছে x3 y1। ঠিক আছে, মাঝখানে মাইনাস দিয়ে আবার প্লাস চিহ্ন দিলাম আর কি, কারণ সবগুলা হয়ে যেতেছে। যেমন এখানে দেখো প্রথম হচ্ছে তোমার বলতে পারো যেভাবে করো হবে, কোনো সমস্যা নেই। যেমন y1 x2, এটা আর কি, এটা এইভাবে আসবে, এটা চলে গেছে কেন, y1 x2 প্লাস দিলাম আর কি y2 x3 প্লাস y3 x1। ঠিক আছে, y3 x1। সো সেম জিনিস একটু আলাদা করে লিখছি। সো এটার মানে কি আমার ABC 0 আসলে ওরা কি সমরেখ। তার মানে আমি কিন্তু মোটামুটি দুইটা মেথড দেখালাম। হ্যাঁ, মানে সেম, কেউ তিনটা মেথড বলে, দুইটা মেথড সেম। মানে প্রথম হচ্ছে আমরা বাহু বের করে দেখব, যে বাহু যদি কী হয়, বাহুর যোগফল, দুইটা বাহুর যোগফল সমান হয়, মানে দুইটা বাহুর যোগফল আর যদি যে মান এটা যদি তৃতীয় বাহুর সমান হয়, তাহলে কি তারা সমরেখ হবে। আর যদি দেখি তারা ত্রিভুজ গঠন করে, মানে AB প্লাস BC ইজ গ্রেটার দেন তোমার AC, তাহলে এরা ত্রিভুজ গঠন করবে, তার মানে কি তারা সমরেখ না। আর 2 নম্বর নিয়মে দেখছি ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে যদি নিশ্চয়কের মান বা নির্ণায়কের মান যদি শূন্য আসে, বা ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য আসে, তার মানে তারা সমরেখ হবে। আর যদি ত্রিভুজের ক্ষেত্রফল কোনো মান থাকে, তাহলে কি এখানে ওরা কি মানে ত্রিভুজ গঠন করবে। ক্ষেত্রফল কোনো মান থাকলে ত্রিভুজ গঠন করবে, মানে বিন্দু তিনটা সমরেখ না আর কি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। সো তুমি যে
এগুলো তো ভাই আমি দেখালাম 2-3টা, আরও অনেকভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, এটা তোমরাও জানো। সো যে কোনোভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো না কেন, যদি ওই ক্ষেত্রফলটা শূন্য আসে তাহলে বুঝতে পারবে তারা কিন্তু কি একই রেখায় বা একই রেখায় অবস্থিত, বা তারা হচ্ছে সমরেখ আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখন যদি আরেকটা মেথড দেখাই তোমাদের, মেথড 3 দুইটা দেখলাম, ক্ষেত্রফল দিয়ে দেখছি। প্রথমটা দেখছি হচ্ছে বাহু দিয়ে, 2 নম্বর দেখছি ক্ষেত্রফল দিয়ে, 3 নম্বর দেখব হচ্ছে একটু ধরো এরকম মেথড 3 সমরেখ আর হচ্ছে বা একই রেখায় অবস্থিতর জন্য। এটা আমরা একটু ঢাল দিয়ে দেখতে চাই, তোমরা ঢাল সম্বন্ধে, কারণ এটার সাথে খুবই মানে পরিচিত আর কি ঢাল। সো ঢাল দিয়ে যদি দেখো, এখানে দেখো আমার প্রথম ছবিটাই আর কি, যেমন এইরকম আর কি। ধরো এখানে আমার একটা এ বিন্দু ছিল, এটা আমার বি বিন্দু, এটা আমার সি বিন্দু আর কি, ঠিক আছে। সো এটা এ, এটা বি, এটা সি, এটা ছিল আমার x1 y1, x2 y2, x3 y3, ঠিক আছে। সো আমার 3টা বিন্দু আর কি এখানে, ঠিক আছে। সো দেখো মানে এই এই বিটা একটা রেখাংশ, বিসিটা একটা রেখাংশ, আবার এসিটা একটা রেখাংশ, মানে এটা একটা আলাদা রেখাংশ, এটা একটা আলাদা রেখাংশ, এটা একটা আলাদা রেখাংশ। এই 3টা রেখাংশ কিন্তু আমার কি করছে, মানে একটা রেখায় আছে। দেখো তোমরা, তারা কিন্তু একই রেখায় আছে, মানে এখানে আমার 3টা আলাদা আলাদা রেখাংশ আছে, এই একটা, এই একটা আর এই একটা, কিন্তু এই 3টা আলাদা আলাদা রেখাংশ কি একটা রেখায় আছে, এই রেখায় আছে, বা তারা কিন্তু সমরেখ। সো এখন আমরা তো জানি যে যদি মানে একই রেখার ঢাল কিন্তু ধ্রুবক হয়, এটা তো তোমরা জানো। মানে যদি ওর যে ঢালের মান হবে, ওর ঢালের মান তাই হবে, ওর ঢালের মান তাই হবে, মানে একই রেখায় কি ঢালের মান, তুমি যদি একটু লেখা দাও, আমরা জানি কি একই রেখায় ঢাল কিন্তু তোমাদের আমি আগে একটু দেখাইছিলাম, মানে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম তাপগতিবিদ্যায়। ওইখানে আমরা কিন্তু দেখছিলাম যে ওই যে তোমার সমষ্ণ রেখা আর হচ্ছে রুদ্ধতাপীয় রেখা, ওখানে রুদ্ধতাপীয় রেখাটা গামাগুণ খাড়া ছিল, তখন কিন্তু আমরা ঢাল দিয়ে দেখাইছি যে কীভাবে আর কি ঢালের মান দিয়ে দেখাইছি যে গামাগুণ খাড়া কীভাবে হচ্ছে। সো এখানেও আর কি সেম জিনিস। দেখো ঢালটা হচ্ছে ঢালের মানে একটা রেখায় বা একটা রেখাংশে কি ঢালের মাত্র ধ্রুবক হয় আর কি। যদি আমার এখানে 3টা রেখাংশ আছে যারা একটা রেখায় অবস্থিত, মানে পুরো এই রেখাটায় অবস্থিত, তার মানে তাদের ঢাল কি ধ্রুবক হবে বা সমান হবে, ঠিক আছে, সমান হবে আর কি, ঠিক আছে। তাহলে কি এ বির ঢাল যা হবে বিসির ঢাল তাই হবে, এসির ঢাল কি তাই হবে, ঠিক আছে। তবে কিন্তু তাদের ঢাল সমান, কারণ তারা হচ্ছে গিয়ে একটা রেখার অংশ মাত্র। এটা হচ্ছে আমার পুরো একটা রেখা ছিল, ওই রেখার অংশ, একটা এতটুকু অংশ ওই, এতটুকু অংশ ওই, এতটুকু অংশ ওই আর কি, ঠিক আছে। তার মানে তারা হচ্ছে একটা রেখার অংশ, ঠিক আছে। সো এটা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু ঢাল দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেমন দেখো আমরা যে যদি এম মানে ধ্রুবক, মানে এম ইকুয়াল টু ধ্রুবক, এখন আমরা ঢাল সম্বন্ধে কি জানতাম, তোমাদের ঢাল সম্বন্ধে ওরকম আইডিয়া আমি এখনও দেই নেই। তবে যেহেতু 9-10-এ তোমরা পড়ছো, দুইটা ঢাল কী হবে, ওই যে আমরা পড়ছিলাম যে কড়িদর অন্তর ডিভাইড বাই ভুজদর অন্তর, এরকম ছিল। যেমন আমি যদি এরকম দেখাই, এখানে এম এ বি মানে এ বির ঢাল যা হবে, এম বিসি, বিসির ঢাল তাই হবে, ইকুয়াল টু এম এসি। আসলে দুইটা দেখারই হয়। হ্যাঁ, যদি দেখাতে পারে এ বির ঢাল আর বিসির ঢাল সমান, তার মানে তারা 3টাই একই রেখায় আছে। সো এরকম যদি হয় তাহলে দেখো এম এ বির ক্ষেত্রে আমি কি লিখতে পারি, এম এ বির ক্ষেত্রে ধরো এরকম আমাদের ছিল y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, x2 মাইনাস x2 আর কি, এরকম সেটা। আবার হচ্ছে বিসির ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে ধরো y দিলে লাগতেছে y2 মাইনাস y3, এখানে হচ্ছে x2 মাইনাস x3। আর এসির ক্ষেত্রে যদি লেখে, এটা হচ্ছে y1 মাইনাস y3 ডিভাইডেড বাই কি x1 মাইনাস x3। সো এই ছিল হচ্ছে আমার, মানে এখান থেকে আমি মানে দেখতে পারবো যে ঢাল কি আসলে কি সমান কিনা। হ্যাঁ,
সো এটার একটা অনুসিদ্ধান্ত ছিল, অনুসিদ্ধান্ত কি তুমি এটার উল্টেই রাখতে পারবে আর কিছু না, যেমন x1 মাইনাস x2 মানে উপরে উপরে নিয়ে গেলে ওটা অনুপাত সবসময় সমানই হয়, যেমন y মাইনাস y2 এরকম ইকুয়াল টু এখানে x2 মাইনাস x3 y2 মাইনাস y3 আর খারাপ বলে লিখি x1 মাইনাস x3 ডিভাইড বাই y1 মাইনাস y3, ঠিক আছে। এটা একটা মানে এইটার মেইন সূত্রের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা, ঠিক আছে। তো যদি এরকম ঢাল সমান হয় তাহলে a, b, c বিন্দু তিনটি কি সমরেখ বা একই রেখায় অবস্থিত, ঠিক আছে। সো এটা আর কি। সো আসলে ম্যাথকে তুমি যা ইচ্ছা করতে পারবে, কারণ লজিক যদি খাটে ম্যাথ কোনো জায়গায় সীমাবদ্ধ নাই, তুমি মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সূত্র ব্যবহার করতে পারবে। আমরা সামনে দেখবো যে ইন্টিগ্রেশনে সব সময় আমরা কী করি, ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করি। আবার অনেক সময় কি মানে ক্ষেত্রফল বের করার জন্য ইন্টিগ্রেশন দিয়ে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা যায়, এটা কিন্তু তোমরা জানো। যেমন ফিজিক্সে মানে মোস্ট অফ দ্য টাইম কী করি, কোনো কিছুর ক্ষেত্রফল, যেমন হচ্ছে পিভি লেকচিতের ক্ষেত্রফল বের করছে, যে ইন্টিগ্রেশন বের করেছিলাম, তো আমরা তোমাকে পরে দেখাবো যে বৃত্তের সূত্রগুলো পাইছিলা তোমরা, ক্ষেত্রফলের সূত্র, পায়ের স্কয়ার, এগুলো আসলে ইন্টিগ্রেশন করে আসছে। সো তোমরা মানে বিভিন্ন ইন্টিগ্রেশন ব্যবহার করে ক্ষেত্রফল যদি বাইরে করে দেখাইতে পারে শূন্য আসছে, তারাও কিন্তু মানে ত্রিভুজের ক্ষেত্রফল যখন সেও কিন্তু সমরেখা হতো আর কি। সো এই হচ্ছে অবস্থা, আশা করি বুঝতে পারছো। এখন যদি আমরা 6 নম্বর অঙ্কগুলো একটু দেখি। এখন 6 নম্বর অঙ্ক করার যোগ্যতা আশা করি আমাদের হয়ে গেছে। যেমন তিনটা বিন্দু আছে, বলছে বিন্দুটা একই সরলরেখার উপরে অবস্থিত, ঠিক আছে। যদি একটু দেখাই কি বলছে, তবে এইসব অঙ্কর ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রফলটা শূন্য দেখাই আর কি, ঢাল দিয়ে করি না আর কি, ঠিক আছে। ঢাল দিয়ে একটু কম করি, তবে ঢাল দিয়ে কোন সময় করি, ধরো দুইটা বিন্দুর ভিতরে ওদের স্থানাঙ্ক আর কি সবগুলো দেওয়া নাই, একটা ভুজ দেওয়া আছে একটা কুটি দেওয়া নাই, বা একটা তোমার ভুজ দেওয়া নাই কুটি দেওয়া আছে, এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ঢাল দিয়ে বের করি আর কি, ঠিক আছে। তবে ইন জেনারেল এসব অঙ্কর ক্ষেত্রে আমার মনে হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বের করলে সুন্দর হয় আর কি, এখানে সহজ হয় আর কি। যেমন দেখো এখানে 6 একটা যদি একটু দেখি, 6 এটা হচ্ছে দেখা যে এত বিন্দুতে মানে তিনটা বিন্দু আছে, তারা হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত। যেমন ধরো 6 একটা যদি দেখি, এখানে তিনটা বিন্দু আছে, লেট এ দেওয়া আছে হচ্ছে 4, -1, বি দেওয়া আছে হচ্ছে কত 2, 1 এবং সি দেওয়া আছে হচ্ছে 1, 2, ঠিক আছে। সো আমাদের মেথড 1-এ যদি করি, মেথড 1টা মানে একদমই করি না সোজা কথা বললেই, কারণ এটা অনেক বড় হয়ে যায়। মেথড 1-এ আমরা বলছি যে দেখাবো যদি সমরেখা হয় তাহলে কি তাদের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর কি সমান হবে আর কি, ঠিক আছে। যেমন সেইটা যদি একটু দেখাই, এখানে হচ্ছে সমরেখা বলতে এরকম আর কি, ধরো ABC এরকম। আসলে আমরা ফাঁকিবাজি ছবি আঁকি, রিয়েল ছবি আঁকলে দেখবা যে ওরা এরকম মানে একই সরলরেখার উপরে অবস্থিত, ঠিক আছে। যেমন যদি ABটা বের করি, আমি তিনটা বাহু বের করবো আগে আর কি। সো আমরা কিন্তু ওই সূত্র দিয়ে দৈর্ঘ্যের সূত্র জানতাম আর কি, ঠিক আছে। এবং এবির ক্ষেত্রে দেখো 4 - 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 1 + 1 হোল স্কোয়ার, ঠিক আছে। সো এটা কত আসে, এখানে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 + 4। এটা হচ্ছে ওই যে আমি বলছিলাম যে যেমন আছে তুমি বলতে পারছো 2√2 আর কি, 2√2। ওই যে x² একটা অনুসিদ্ধান্ত একটা সূত্র দেখাইছিলাম যে x² প্লাস মানে রুটের নিচে x² প্লাস x² হলে 2√x লেখা যায়, যেমন এই যে x² প্লাস x² ছিল, এটা আবার আছে 2√x এরকম আর কি, ঠিক আছে। তো যাই হোক এরকম সেটাই লিখছি এখানে। এত একক, এটা হচ্ছে আমার এবি গেল। এবার একটু বিসিটা বের করি। বিসিটা হচ্ছে ধরো এরকম, বিসি ধরলে 2 - 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 2 - 1 হোল স্কোয়ার, যেটা থেকে যেটা খুশি ওটাতে এটা বিয়োগ করতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো কত আসে
মানে 1 1, তার মানে √2 আসবে একসাথে করলে, এটা √2 একক আসবে। তারপর হচ্ছে এসিটা যদি বের করি, এসি সেম সূত্র, এসির ক্ষেত্রে হচ্ছে 4 - 1 হোল স্কোয়ার, 4 - 1 হোল স্কোয়ার প্লাস বলতে পারে 2 + 1 হোল স্কোয়ার, কোনো সমস্যা নেই, উল্টাপাল্টা লিখতে পারবো যখন যেটা সুবিধা আর কি। তাহলে এখানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে। সো 3 স্কোয়ার প্লাস 3√2, ডাইরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করছে আর কি, যে যেটা এরকম থাকে। মানে এইটাকে আসলে x² + x² হলে ভালো ভালো লেখা যায়, কিন্তু এটাকে এরকম চিন্তা করতে পারো, যেমন 3x² + 3x², মানে 2 3 হয়েছে, 2 3 স্কোয়ার এমন হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো ওইটা দিয়ে দেখার দরকার নেই, তোমরা এইটা দিয়ে করতে পারবা, x² + x², 2। সো যদি এরকম চিন্তা করো, মানে 2 × 2 × 3 স্কোয়ার, সো 3 স্কোয়ার আর স্কোয়ার কাটা যায়, তাহলে 3 থাকে, আর মানে স্কোয়ার আর রুটে কাটা যায়, এরকম আর কি ঘটনাটা। হ্যাঁ, তো 3√2 আসছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো এটা পাইছি আমরা 3√2 আর কি। হ্যাঁ, এখন দেখবো আমরা যে দুইটা বহু যোগ করে কি 3টার সমান হয়নি। এখন দেখো আমার AB + BCটা যোগ করি, মানে ছোটো দুইটা যোগ করি, AB + BC যোগ করলে AB পাইছিলাম কত আমি, 2√2 প্লাস BC পাইছি √2, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত আসে, মানে 2√2 সাথে কি একটা √2 যোগ করতেছে, তাহলে কি 3√2, বুঝতে পারছো তো। তাহলে এটাই কিন্তু আমার এই এসি, আশা করি বুঝতে পারছো। তার মানে যেহেতু কি হয়েছে যে AB + BC = কি এসি হয়েছে, তাহলে অবশ্যই কি, সুতরাং ABC বিন্দু তিনটি সমরেখ, আশা করি এটা বুঝতে পারছো। এরপরে যদি একটু দেখাই মেথড 2তে, মানে এটা বিভিন্নভাবে করা যায়, এটা প্রুফ হয়ে গেল আর কি, ঠিক আছে, প্রুফড। সো এই হচ্ছে তোমার অবস্থা। এখন মেথড 2টা যদি একটু দেখাই, দেখো মেথড 2টা, এই নিয়মটা মেথড 1টা আমরা কম করি আর কি, কারণ আমি দেখাইছি যে যদি বাহুর দৈর্ঘ্য এরকম বের করে কিন্তু অনেক সময় লেগে যায় আর কি, ঠিক আছে। সো মেথড 2টা যদি একটু ক্ষেত্রফল বের করে দেখায়, যেমন আমার 3টা বিন্দু ছিল এরকম, এইটা দেওয়া ছিল 4, -1, B ছিল 2, 1, আর C ছিল হচ্ছে 1, 2, এরকম ছিল আর কি। সো আমরা যদি এটা এরকম ধরে নিই, ABC = ½ × Δ ABC, ঠিক আছে। সো এরকমভাবে আর কি আমরা এখানে কিন্তু মানটা বসায় দিতে পারি এখানে, মানে নির্ণায়কটা। যেমন দেখো আমরা যদি সারাস ডায়াগ্রামটা আর কি করতে পারি, সারাস ডায়াগ্রামের সমস্যা নেই, কিন্তু আমরা যদি এই তোমরা নির্ণায়কের মান বের করা শিখছো কিন্তু, হ্যাঁ, আমরা এই নিয়মটা করবো, নির্ণায়কের মান দিয়ে করবো, তাহলে আরও ছোটো হবে আর কি, যেহেতু তোমরা নির্ণায়কের মান বের করা শিখে গেছো। সো ওই জন্য আর কি করবো, দেখো ½ × আমার নির্ণায়কের মান কী ছিল, আমার এইভাবে আমি বসাবো x1 y1, সেখানে হচ্ছে 4 - 1, তারপর হচ্ছে আমার ছিল 2 1, আচ্ছা 1 2, তারপর এখানে হচ্ছে 1 1 1, 3টা 1 বসে দেবো আর কি, ঠিক আছে। সো আমরা জানি যে প্রথমটা হয় প্লাস, তারপর মাইনাস, আবার প্লাস আর কি, ঠিক আছে, চিহ্নগুলো এরকম হয়। সো আমি কী করবো, এই বরাবর বিস্তার করে দেবো, এই বরাবর আর কি, মানে প্রথম র বরাবর, ঠিক আছে। যদি করি তাহলে দেখো কি আসে, এটা হচ্ছে আমার নির্ণায়কের এই নিশ্চয়কটা আর কি, ঠিক আছে, বা নির্ণায়কটা। সো ½ এখন যদি এটাকে আমি বিস্তার করে দিই, দেখো কি আসে, যদি 4 থাকলে কী হবে, এটা বাদ যাবে, তাহলে কী থাকে 1, 1 1 1 মাইনাস, এখান থেকে কি, মানে যে তোমরা, আমি নির্ণায়ক এখানে পড়াইতেছি না, তোমরা আশা করি এটা পারো। প্রথমটা হবে প্লাস, পরটা হবে মাইনাস আর কি, মানে তোমার এই বরাবর হচ্ছে প্লাস, এই বরাবর হচ্ছে মাইনাস, এটা তো জানো। সো এখন দেখো 1 আর হচ্ছে 2 1 2, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস দিবা, আবার হচ্ছে দেখো এই বরাবর যদি করি তাহলে হচ্ছে এটা বাদ, তাহলে থেকে 1 1 1, এবার 2 1 2, সরি, এবার ওর বাদ দিলে, মানে এটা আর এটা বাদ, তাহলে 2 1 2 মাইনাস হচ্ছে তোমার বলতে পারো যে 1 1 1,
ঠিক আছে 1, তারপর হচ্ছে এটা বাদ, এটা বাদ থাকলে 2 2 4 প্লাস দিবা, তারপর 2 4 2 4 আছে -1, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, বিস্তার করে দিলাম। এখন দেখো কত আসে, হাফ ইন্টু এখানে আসে হচ্ছে তোমার 1 মাইনাস, তার মানে এখানে হচ্ছে তোমার -1 মানে -4, আর এখানে হচ্ছে 2 - 1 মানে হচ্ছে +1, আর এখানে হচ্ছে +3। তাহলে দেখো কত আসে, হাফ, এখানে হচ্ছে তোমার -4, এটা হচ্ছে আমার -4 +4, তার মানে দেখো হাফ ইন্টু 0 -4, তার মানে কি 0 আসছে এবিসি। দেখো এখানে কিন্তু আমার নির্ণায়কটার মান বা নিশ্চয়কের মানটা কিন্তু আগে 0 আসছে, যার কারণে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল 0 আসছে। এই জন্য আমি বলছি যে নির্ণায়ক বা নিশ্চয়কের মান যদি 0 হয় তাহলে কি আমার ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে তারা এবিসি বিন্দু 3টি সমরেখ, যেহেতু ক্ষেত্রফল 0 আছে মানে তারা ত্রিভুজ গঠন করে না, ঠিক আছে। সো এটা ছিল আমার হচ্ছে মেথড 2। আমরা মেথড 2তেই করি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ মেথড 2টা ছোটো আর কি, ঠিক আছে। আর মেথড 3 যদি তুমি একটু ঢাল দিয়ে করতে চাও সেটাও করতে পারবে, কোনো সমস্যা নেই। মেথড 03 যার যেটা পছন্দ আর কি, সবগুলাই রাইট, ঠিক আছে। যেমন এটা এ যদি হয়, এটা বি, এটা সি, তাহলে আমার এ বিন্দু ছিল হচ্ছে তোমার 4, -1, বিন্দু ছিল হচ্ছে তোমার এটা এ বিন্দু, এটা হচ্ছে কত 2, 1, আর সি বিন্দু ছিল হচ্ছে তোমার ধরো 1, 2 তোমার, ঠিক আছে। সো এগুলো এখন আমি কি করব, মানে ঢালটা আর কি বের করবো। তো ঢালের ক্ষেত্রে দেই কোনো 2টা দেখাইলে হয়, 3টা দেখান লাগে না, তোমার ইচ্ছা আর কি, ঠিক আছে। তবে ঢাল দিয়ে আমরা এইসব করি না আর কি, মানে 3.1-এর অঙ্কগুলো করি না, বা সমরেখা দেখায় কখন দেখায় আমি বলছি যখন কি একটা স্থানাঙ্ক দেওয়া থাকে, ধরো বি এর স্থানাঙ্ক এরকম দেওয়া আছে m,2 আর কি, মানে এম এর মান আমার দেওয়া নাই, তখন আমি কি 2টা সমান ধরে এম এর মান বের করব, মানে একটা দেওয়া থাকে না আর কি, মানে এরকম বলে যে এম এর মান কত হলে এ বি সি একই সরলরেখা অবস্থিত, এরকম বলবে আর কি, মানে স্থানাঙ্ক দিবে না, ঠিক আছে। মানে এম এর মান কত হলে আমার কি এ বি সি বিন্দু 3টা একই সরলরেখা অবস্থিত, তখন আমরা কি 2টা সমান দেখে করে ফেলাই আর কি, এটাতে এটা সমান, এটা সমান। সো তোমার ইচ্ছা আর কি। সো আমি যদি এ বি ঢালটা বের করি, এম এ বি, এবার ঢালগুলো সব কি সেম আসতেছে আর কি, ঠিক আছে। যেমন দেখো এখানে আমরা যদি এ বি দেওয়া করি তাহলে y - y2, যেমন এ বির ক্ষেত্রে হচ্ছে, বা তুমি এক্স দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে ওয়াই ছিল হচ্ছে 1 + 1 হবে এরকম, আর এক্স ক্ষেত্রে হচ্ছে x - x2 হবে, বা x2 - x1 হবে 4 - 1, ওটা তো ছোটটা বের করলে ভালো হয়। সেখানে আছে 2 ডিভাইডেড বাই কত, এখানে তো 2 - 4, সরি 2 - 4, কারণ এটাতে এটা বের করতেছে আর কি, ঠিক আছে। মানে এটাতে এটা করতেছি, সো 1 + 1 আর হচ্ছে 2 - 4 আর কি, তাহলে দেখো এখানে আসবে -2, তাহলে কত আসে -1। আবার যদি আমি ইসের ডালটা বের করি বিসির ক্ষেত্রে, এম বিসির ক্ষেত্রে দেখো কি আসে, দেখো এখানে হচ্ছে ওয়াই ক্ষেত্রে হচ্ছে বলতে পারবা তুমি 2 - 1, 2 - 1, 2 - 1, এখানেও আর কি 1 - 2, 1 - 2, তাহলে কি এখানেও আমার কত আসবে 2, নিচে -1, মানে নিচে এটা কেমন, এটা 1 নিচে -1, তার মানে কি -1। ঢাল কিন্তু সমান আসছে, এটা দিয়ে বলে দিতে পারো যে হ্যাঁ হয়ে গেছে আর কি। তাও যদি দেখো এসিটা বের করি, এটাও সেম, এসিটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন এটা যদি নিয়ে কাজ করো তাহলে এটা আছে 2 + 1, 2 + 1, আর এখানে হচ্ছে 1 - 4, 1 - 4, তাহলে কত, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে -3, -3 = -1, তার মানে কি এখানে আমার ঢাল 3টা কিন্তু সমান। সুতরাং যেহেতু তুমি বলতে পারো যেহেতু এম এ বি
আর ঢাল কিন্তু যে কোনো যেভাবে খুশি হবে অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। y2 মাইনাস y ডিভাইড বাই x2 মাইনাস x1 এরকমভাবে তুমি মানে সবগুলা বের করতে পারবে, বা উল্টাটাও করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে এম এ বি ইকুয়াল টু কী দাঁড়ালে দেখো, এম বি সি ইকুয়াল টু এম এসি, ঠিক আছে। সো ঢাল 3 সমান, সুতরাং তারা হচ্ছে সমরেখ, এ বি সি সমরেখ বা একই রেখায় অবস্থিত আছে, ঠিক আছে। সো আশা করি এটা বুঝতে পারছো। 3টা মেথডে করতে পারি, তবে এই মেথডে আমি করি না, আমি সবসময় সাজেস্ট করি এই মেথডে করতে, কারণ আমরা যেহেতু নির্ণায়কের মান বের করতে পারি, সো এর কোনো সমস্যা নাই। আর আরেকটা হচ্ছে তোমার ওই যে বাহু বের করে, এটা সবচেয়ে মানে উইয়ার্ড মেথড আর কি। এখন আমি যদি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে 6-এর 1 গেল আর কি। 2 নম্বর কী বলছে, এত মানে দুইটা বিন্দু দিয়েছে, বলছে বিন্দুদের সংযোগ সরলরেখাটি মূল বিন্দু দিয়ে যায় আর কি, দেখাইতে বলছে এই দুইটা বিন্দুর দ্বয়ের সংযোগ সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়। এর মানে কি? এর মানে কিন্তু আমরা বুঝে গেছে যে এই 3টা বিন্দু হচ্ছে সমরেখ হবে, বা যেহেতু এই দুইটা বিন্দুর মানে সংযোগ সরলরেখা মূল বিন্দু দিয়ে যায়, তার মানে কি এই 3টা বিন্দু কিন্তু একই রেখায় বা একই রেখাংশে আছে, ঠিক আছে, তারা সমরেখ। এটাও সেম আর কি। যেমন যদি একটু ছবিকে দেখাই, এটা তোমার যেমন দেখো, যদি 2 নম্বরটা করি, কলমটা এত সমস্যা, একেবারে খোলা যায়। আমার বিন্দু দিছে কি কি, এখানে দেখো এই বিন্দু দিছে ধরো -6, -3, বি বিন্দু দিছে হচ্ছে 8,4, আর আমার মূল বিন্দু তো আমরা জানি, ঠিক আছে। সো এখানে সমরেখই আর কি, ওইটাই প্রমাণ করতে গেছে, আর কিছু না। যেমন আমি যদি একটু রিয়াল ছবিটা আঁকি, তাহলে দেখো কীরকম দাঁড়ায়। মানে কিছু ক্ষেত্রে দেখবা রিয়াল ছবি আঁকলে বুঝতে অনেক সময় বাই সূত্র কিছুই অ্যাপ্লাই করা লাগে না, জাস্ট দেখা যায় যে ছবি আঁকলেই এটা হচ্ছে মূল বিন্দু, ছবি আঁকলেই সলভ হয়ে যায়। সামনে আমি দেখাবো অনেক কিছুই। তো দেখো আমার প্রথম বিন্দুতে হচ্ছে -8,4, এটা ধরি এ ধরি, এটা কারণ এটা হচ্ছে এটা বি ধরি, এটা পজিটিভ দিকে আছে। ধরো 8,4 আমি এরকম যদি 1 2 3 4 5 6 7 8, আর 4 হচ্ছে 1 2 3 4, ধরো এখানে আর কি। এটা আমার এই বিন্দু, এটাকে বললাম 8,4, ঠিক আছে। আরেকটা দিচ্ছে আমার -6,3 -3 আর কি। তাহলে 1 2 3 4 5 6 -3 হবে 1 2 3, ঠিক আছে। সো এইখানে ধরো আর কি আমার বি বিন্দু আছে, যেটা হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে -6,3 আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মূল বিন্দু। এখন দেখো আমি যদি তাদের যোগ করে দিই, তাহলে কি দাঁড়ায়, যেমন আমার একটু বাঁকা হয়েছে, যদি অন্য একটা কালার নেই। হ্যাঁ দেখো, তারা কিন্তু মূলবিন্দু দিয়ে আসছে, মানে এ বি এর সংযোগ সরলরেখা মূলবিন্দু দিয়ে, তার মানে কিন্তু তারা সমরেখ আর কি, ঠিক আছে। সো তুমি ক্ষেত্রফলটা আর কি আবার বের করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন এখানে যদি দেখো এ বি সি ক্ষেত্রফলটা 0 আসবে, ঠিক আছে। সো এখানে আমি কি করলাম, হাফ নিলাম, ডাইরেক্ট বসাই দিই এখানে। যেমন এখানে 0 0, 3টা বিন্দু যেহেতু 0 0 1, এখানে মূলবিন্দুটা আগে বসালাম, নেক্সট 1, তারপর হচ্ছে তোমার 8,4 1, আরটা হচ্ছে -6,3, এখানে 1, ঠিক আছে। সো ডাইরেক্ট মানটা বসাই দিলে আমি এইভাবে নিয়ে বিস্তার করে দেখো, এইগুলো সব শূন্য আসবে, শুধু 1 থাকে। তাহলে এখানে কি হয় দেখো, মানে এইটা বারবার যদি বিস্তার করে, এটা প্লাস মাইনাস, আর এটা কি প্লাস, ঠিক আছে। সো শূন্য দ্বারা গুণ করলে সবগুলো তো শূন্যই চলে আসবে, মানে এই যে এরকম অবস্থা। এই যে এখানে তো 1 আসলে বসাই নেই, তবে এটাতে শূন্য মানে এখানে 4 দ্বারা গুণ করলে যেমন 0 আসতো না, এই 4 দ্বারা গুণ করলে এমনই এখানটা শূন্য আসে। সো 2টা শূন্য দিয়ে করলে শুধুমাত্র একটা অংশ থাকবে, লাস্টটা কেন 1 দ্বারা গুণ, তাহলে এটা বাদ,
এখানে থাকবে। তার মানে দেখো 3.24 মানে -24, আর এখানে হচ্ছে তোমার প্লাসের মানে একটা মাইনাস হইতো, এখানে মাইনাসে প্লাস হয়ে গেছে 24। তাহলে দেখো এটা কত আসছে, 1/2 × 0, তার মানে কত 0। অবশ্যই তারা কিন্তু সমরেখ, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন আরেকটা জিনিস দেখাই, দেখো এগুলা কিন্তু তোমার কি বলে মানে সিকিউর জন্য করবো আর কি হবে, কিন্তু MCQর জন্য যদি তোমার দুইটা বিন্দু সমরেখ কিনা বা দুইটা বিন্দু কি মূল বিন্দু দিয়ে যায় কিনা, মানে এখানে এই যে দুইটা বিন্দু মূল বিন্দু দিয়ে গেছে না, মানে A আর B। সো এটা আমি কীভাবে জানবো, এটা আসলে একটা শর্টকাট আছে, তোমাদের শিখিয়ে দিই। যেমন এই দুইটাকে একসাথে লিখবা আর কি, এখানে দেখা যায়, এখানে যেমন 8 লিখলাম, 4 লিখলাম আর কি, ঠিক আছে। আর নিচে লিখলাম হচ্ছে তোমার -6 -3, ঠিক আছে। সো আমি কি করলাম, এই বিন্দুটা লিখলাম, তার নিচে এই বিন্দুটা লিখছি, কিছুই করিনি। এখন যদি ওদের কোনাগুনি গুণ করলে মানটা সেম আসে, তার মানে বুঝবো সেটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যায় আর কি। যেমন দেখো, যেমন তুমি এইভাবে গুণ করো তাহলে দেখো কত আসে, 3/24 মানে -24। আবার যদি এবারেও গুণ করো তাহলে কত আছে, 4/4 24 -24। তাহলে দেখো এখানেও 24 আসছে, এখানেও 24 আসছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি বুঝতে পারলাম যে মানে কোনাকানি গুণ করে দেখবা যে মান যদি সেম আসে, বা তুমি এরকম করতে পারো, এখানে 8 4 আছে, এখানে আছে -6 -3, ঠিক আছে। তো তুমি কী করলা, এইরকম বরাবর গুণ করলা, এখানে আছে আমার কত 3/24 -24, বা এদিকে গুণ করে দিলা কত -24, ঠিক আছে। দুইটাই -24 আছে। সো যদি এরকম তোমার ওই দুইটা বিন্দু বসে কোনাখানি এরকম বা আর গুণ করে দেখো, যদি মানটা সেম আসে তাহলে বুঝতে পারবা যে ওই বিন্দু দিয়ে যে মানে ওই দুইটা বিন্দু দিয়ে যে সংযোগ সরলরেখা হবে ওইটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে আর কি, ঠিক আছে। মানে মানটা যদি সেম আসে তাহলে বুঝতে পারবে। এখানে দেখো 24 আছে, -24 নম্বর -24, ঠিক আছে। সো তাহলে হচ্ছে তারা কি মূল বিন্দু দিয়ে যাবে আর কি। আর মানটা যদি সেম না আসে তাহলে মূল বিন্দু যাবে না আর কি, ঠিক আছে। এটা একটু মনে রাখো আর কি। সো এই হচ্ছে অবস্থা। এখন এটা আসলে ওই এই সহগ গুণক থেকে আসছে, মানে যে 1 যে আমরা নিয়েছিলাম এখান থেকে কিন্তু দেখতেই পাইছো যে কীভাবে আসছে, যে -24 থেকে এই সূত্র থেকে আসছে আর কি, ঠিক আছে। মানে এইটার একটা তোমার কী বলে শর্টকাট ভার্জন হচ্ছে এইটা, ঠিক আছে। কারণ এখানে দেখা যায় চিত্র আঁকে বা এমনি করতে গেলে অনেক সময় লাগে যায় আর কি, ঠিক আছে। মানে 1-এর সহগুণক থেকে আসছে, মানে এটাকে বলা 1 3 এরকম ছিল না। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তাহলে এটা গেল আর কি। সো আশা করি আমরা 6 পারবো, কোনো সমস্যা নেই। 6 দেখা হয়ে গেল, মানে মূল বিন্দু দিয়ে যায়, তার মানে ক্ষেত্রফল বের করছি সেমভাবে আর কি, ঠিক আছে। এবার 7গুলা কি দেখো, যে প্রমাণ করে যে এত 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 বিন্দু 4টে আছে, এখানে 4টা বিন্দু আছে। সো এদের ক্ষেত্রেও আর কি সেমভাবে যদি একটু দেখাই। কয় মিনিট হয়েছে ক্লাস?